আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মামের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি, অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ফেনীতে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসলি জমি, বৃষ্টিতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। দেশকে গণতন্ত্রে ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলবে। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাই দায়ী। ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, মন্তব্য নাহিদ ইসলামের। ৭২-এর সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংসের অভিযোগ, পদযাত্রা এখন চুয়াডাঙ্গায়, বিকেলে ঝিনাইদহ। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধিদের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক আজ। পুনর্মূল্যায়নের আহ্বান জানাবে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাগরের লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ, অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ফেনীতে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নোয়াখালীও ডুবে গেছে পানিতে। ভোলায় বৃষ্টির দাপটে ভেঙে গেছে ঘাট। বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ভূমিধসের সংখ্যা। এছাড়াও লঘুচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিচু এলাকাগুলো। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মুহুরী, হালদা, সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। শত শত গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানির তোরে ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, গবাদি পশু, হাঁস মুরগির খামার। সকালে ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বইছে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে। এতে পানিবন্দী অন্তত 20 গ্রামের প্রায় 15,000 মানুষ। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, মূল্য এখানে থাকলে এখানে এখন আমরা কি করব? এখন খাড়ের উপর আমরা নিরাপদ না, খাড়ের উপর পর্যন্ত পানি উঠছে। আইনে তো কোনো মানুষ আসি আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামান আলো, জিনিসপত্র, পুকুরে মাছ গাছ লই সবই শেষ। যদি আপনার বেড়িবাঁধ গুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার যে পানিটা আসতো না। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে ডুবে গেছে এই অঞ্চলের বেশিরভাগ এলাকা। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় একদিনে পানি বেড়েছে 17 সেন্টিমিটার। 5 দিনের টানা বর্ষণে উপকূলীয় জেলা ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। বিভিন্ন স্থানে ভেঙে গেছে লঞ্চঘাট। এদিকে নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা থেকে বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বেশ কয়েকটি বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয়দের সতর্ক করার জন্য করা হচ্ছে মাইকিং। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভারী বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে বসতঘর, ভেসে গেছে ফসলের ক্ষেত, মৎস্যঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে বানভাসী মানুষ। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। গত 2-3 দিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের সীমান্তবর্তী নদীগুলোর প্রায় 15টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন দিয়ে অনবরত পানি ঢুকে এখন পর্যন্ত প্রায় 30টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে প্রায় 25 থেকে 30 হাজারের মতো মানুষ। এবং এই বন্যা কবলিত মানুষদেরকে আশ্রয় নেওয়ার জন্য এখন পর্যন্ত জেলা প্রশাসন
থেকে প্রায় 131টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সেখানে বন্যা দুর্গত অনেক মানুষ আশ্রয় নিয়েছেন এবং জেলা প্রশাসন থেকে শুকনো খাবার এবং রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। কিন্তু যে সকল মানুষ এলাকা ভিত্তিক পানিবন্দী রয়েছেন, যারা আশ্রয় কেন্দ্রে আসেননি, তাদের কাছে এখন পর্যন্ত কোনো শুকনো খাবার পৌঁছেনি, এটা অভিযোগ করছেন এখানকার স্থানীয় যারা পানিবন্দী হয়ে পড়েছেন তারা। এর বাইরে এখন পর্যন্ত মুহুরী নদীর বিপদসীমার 65 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং যে 15টি ভাঙন দিয়ে পানি ঢুকছে অনবরত, সেই ভাঙনগুলো যখন বৃষ্টি কমে যাবে এবং নদীর পানির চাপ কমবে তখন সেগুলো মেরামত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর বাদে দেশের 7 বিভাগে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফেনীতে 24 ঘন্টায় 399 মিলিমিটার ও ঢাকায় 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস ও জলজটের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবীদের। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজট, ফলে বিপাকে পড়েন কাজের জন্য বাইরে বের হওয়া মানুষ। নির্ধারিত গন্তব্যের যানবাহন না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ভিজতে দেখা যায় অনেককে। বৃষ্টির জন্য গাড়ি ঘোড়ার খুবই সমস্যা হচ্ছে, আর গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। বৃষ্টির ভিতরে একটু খারাপই, কারণ গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, জার্নি একটু কষ্ট। ট্রাফিক পুলিশ বলছে, বৃষ্টির পানি জমার কারণে যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় তাদের। 2টা গাড়ি নষ্ট হয়েছে পরপর। এই গাড়িগুলো সরাইতে হচ্ছে, সরানোর কারণে আপনার হচ্ছে যে এই লেট হয়েছে। যে অফিস টাইমে গাড়ি জমে গেলে সেটা তো কমাইতে একটু সময় লাগে। এদিকে বৃষ্টি হচ্ছে, যে কারণে এই চারপাশে একটু গাড়ি জমে গেছে। রংপুরের মিঠাপুকুরের বাদল মিয়া ঢাকার শহরে রিক্সা চালিয়ে যার সংসার চলে, ঝড় বৃষ্টিতে তার কি ঘরে বসে থাকার উপায় আছে? গাড়ি চালাম মনে করো, গাড়ি না বাই করলেও টাকা নিব, বাই করলেও টাকা নিব, তার জন্য আমাকে চলতে হবে, খাওয়াতে হবে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে একটা লঘুচাপ আছে, এর প্রভাবে প্রচুর মশারা বাংলাদেশের ভিতরে আসতেছে। আর হচ্ছে যে অ্যাক্টিভ মনসুন যে বায়ু প্রবাহ যেটা আছে সেটা সক্রিয়। এটা দুটোর যোগফলেই আমরা উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। 2-1 দিন বিরতি দিয়ে আবারও সারা দেশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই সময়ের বৃষ্টিপাতে সাইক্লোনের সম্ভাবনা নেই, তবে এ সময় জোয়ার ভাটার প্রভাবে নদীতে পানি বাড়বে, ফলে বাড়তে পারে নদী ভাঙন। এ কারণে দক্ষিণাঞ্চল সহ নদী ভাঙন কবলিত এলাকায় অধিক সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী অভিযোগ করে এর সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, দল হিসেবে আওয়ামী লীগকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টা ও প্রবীণ চিকিৎসক অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিনকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপি মহাসচিব প্রবীণ 2 চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণের ভোটের নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নানা দাবি তুলে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর অজুহাতে দীর্ঘদিন মানুষকে ভোট বঞ্চিত রাখার সুযোগ নেই। বিএনপি সংস্কারের পক্ষে, সে কারণেই ঐক্যমত্য কমিশনের সকল উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছে তার দল। পরে বিএনপি মহাসচিব রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বরেন্দ্র লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান। গুণী এই শিল্পীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। তাৎক্ষণিকভাবে বিএনপি মহাসচিব সংস্কৃতি উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলে সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত। যে সংস্কারগুলো হচ্ছে
সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গার হাট বোয়ালিয়া থেকে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে জেলার হাট বোয়ালিয়া বাজার থেকে শুরু হয় পদযাত্রা। এ সময় বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দুই পাশে শত শত নারী পুরুষ তাদের অভিবাদন জানায়। পরে মোটর শোভাযাত্রাটি আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে পথসভায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্বিত হচ্ছে। জেলার 4টি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রায় যাবে ঝিনাইদহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা ও পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এর আগে মঙ্গলবার রাতে মেহেরপুর কলেজ মোড়ে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 54 বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 72 সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার সুযোগ এসেছে। নাহিদ বলেন, মেহেরপুরের মুজিবনগর থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল। জন আকাঙ্ক্ষা পূরণে জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র গঠনের রূপরেখা প্রকাশ করা হবে। ঝড় বৃষ্টি যতই বিপত্তি বাধা আসুক না কেন, এই পদযাত্রা 64টি জেলায় পৌঁছাবে এবং 3 আগস্ট শহীদ মিনারে ইস্তেহার ঘোষণার মধ্য দিয়ে এই পদযাত্রা সমাপ্তি হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনা আজ থেকে শুরু হচ্ছে। 9 থেকে 11 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস। একই আলোচনার আয়োজন করছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7 জুলাই 14টি দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানোর পর বাংলাদেশ প্রথম দিকেই আলোচনায় অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আলোচনায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ সরকার আশা করছে গত 27 জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে এবার আরও অগ্রগতি অর্জিত হবে এবং স্বল্প সময়ের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে বিদ্যমান কিছু শুল্ক বাধা কমানো বা বাতিলের সুযোগ তৈরি হতে পারে, যা রপ্তানি খাতে বড় সাফল্য আসবে। দাতাদের পরামর্শে নয়, বরং দেশের স্বার্থে অর্থনৈতিক সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যাংকগুলোর খেলাপি ঋণের সঠিক তথ্য দেয় না অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। অ্যাকাউন্টিং ও অডিট সামিটে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন অনেকেই। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, আর্থিক প্রতিবেদনের দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম, লুটপাট, আর্থিক কেলেঙ্কারির সংখ্যাও। দেশের স্বার্থে অডিটরদের স্বচ্ছতার সাথে প্রতিবেদন তৈরি করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। SEC is investigating into IFIC's Amar bond scam. One single Mr. Rahman cannot alone preside over such an unbelievable fraud unless he was assisted by the professionals we see happily loitering around. Have piloted 20 banks and the other 41 banks will be piloted by the end of this year and it will be done. We are also going to implement IFRS 9 for all banks. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দেশে 18 লাখ রিটার্ন জমা দেয়া হলেও 70 ভাগই জিরো রিটার্ন সাবমিট করেছেন, যা বিশ্বাসযোগ্য নয়। দেশের উন্নয়নে আর্থিক খাত সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে, দাতা সংস্থা আছে বা যারা লেন্ডার আছে
they are giving very good support এবং এটা ফর রিজন দ্যাট এই যে রিফর্মগুলো করছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য। অনেকে বলে IMF বলেছে দেখে এই অর্থ উপদেষ্টা এটা করেছে। দেশ ও অর্থনীতির স্বার্থে সবাইকে নিজ নিজ জায়গা থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের 3 জনকে পিটিয়ে গণহত্যার ঘটনায় গ্রেফতার 8 জনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে 7 দিনের রিমান্ড চেয়ে কড়া নিরাপত্তায় তাদেরকে কারাগার থেকে কুমিল্লার চিফ জুডিশিয়াল 11 নম্বর আমলি আদালতে নেওয়া হয়। পরে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক। গত 4 জুলাই মুরাদনগরের করইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ এনে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিকে 3 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করে এবং এই বিজ্ঞ আদালত তাদেরকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্তকারী অফিসারকে রিমান্ডের তাকে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করে রিমান্ড প্রথমেই এবং রিমান্ডের শেষে স্বাস্থ্য পরীক্ষা করে জমা দেওয়ার জন্য নির্দেশ করে। চোর ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেশের মানুষ দেখেছে, নতুন করে তাদের আর পরীক্ষা নেওয়ার কিছু নেই। তাই আগামী নির্বাচনে ইসলামী দেশগুলোকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা রাজপথে ছিলেন এখন তারা রাষ্ট্র সংস্কারে আগামীর কর্মপরিকল্পনা ঠিক করবেন, অন্যরা নয়। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা রেজাল্ট কি করি। যদি ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। খানাখন্দ সড়ক, জলাবদ্ধতা, জীর্ণ শীর্ণ ভবন আর স্থান স্বল্পতায় বেহাল দশা কুমিল্লা জেলার অন্যতম প্রধান খাদ্য গুদামটির। নগরীর ধর্মপুরে স্থাপিত গুদামের বেশিরভাগ ভবন অকেজো 12 বছর ধরে। সংস্কার হবে এমন করে পার হচ্ছে বছরের পর বছর। সংস্কার নিয়ে একনেকে একটি পরিকল্পনা দেয়া থাকলেও তা আলোর মুখ দেখছে না। তবে প্রকল্প পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন গুদামের দায়িত্বরত কর্মকর্তারা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো প্রতিবেদন আর জানাচ্ছেন জাহিদুল আলম। কুমিল্লা নগরের ধর্মপুরে জেলার প্রথম শ্রেণীর খাদ্য গুদামটির কার্যক্রম শুরু হয় 1952 সালে। 14টি ভবনের মধ্যে কাগজে কলমে 7টি চালু থাকলেও পরিত্যক্ত অবস্থায় রয়েছে আরও 4টি ভবন। আর বাকি যে 3টি ভবন রয়েছে জলাবদ্ধতার জন্য সেগুলোর ধারণ ক্ষমতাও 10,000 মেট্রিক টন থেকে কমে 6,000-এ দাঁড়িয়েছে। গুদামে মালামাল আনা নেয়ার একমাত্র রাস্তাটি খানাখন্দে ভরা। তাছাড়া ভবনগুলো মালামাল রাখার অনুপযোগী হয়ে পড়েছে। এতে ধান, চাল ও গম রাখতে বিপাকে কৃষকরা। যাতায়াতের সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। ছোট গাড়ি দিয়ে ধান আনি কৃষকরা, আইনা মনে করেন যে ভোগান্তির হইতে হয়। গুদামের ভিতরে পানি আর পানি আর বিশাল বড় বড় গর্ত, মাঝখানে মাল আনতে ছোট গাড়ি করে বড় গাড়ি করে মাল পাল্টাচ্ছে। এক একটা পাটনি মনে করেন প্রত্যেকটা দিন 3,000 টাকা জরিমানা দিতেছে। খাদ্যগুদাম সংশ্লিষ্টরা জানান, খাদ্যগুদামটি সংস্কারে একনেকে প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে। মাননীয় খাদ্য উপদেষ্টা মহোদয় এবং ডিসি স্যারের উদ্যোগে ওনারা বলছে যে এখানে একনেকে যে কাজ দেওয়া আছে তা প্রকল্পটা বাস্তবায়নের চেষ্টা চলছে। দীর্ঘদিন এ অবস্থা চলমান থাকলেও সুরাহা হচ্ছে না সমস্যাটির। আর এ অবস্থায় খাদ্যের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকছে অনিরাপদ অবস্থায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
মৌসুমের শুরুতেই বৃষ্টিপাত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমন ধানের আবাদ। জেলার কৃষকরা উপসি ও হাইব্রিড জাতের আমন ধান আবাদে এখন মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন। কেউ জমিতে আমনের চারা রোপণ করছেন, কেউ চাষ দিয়ে প্রস্তুত করছেন জমি। প্রয়োজনীয় বৃষ্টি হলে জমিতে সেচ খরচ সাশ্রয় হবে এমন প্রত্যাশা চাষিদের। কৃষি বিভাগ জানায়, এবছর চাঁপাইনবাবগঞ্জে ৫৪,৪১৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এই থেকে সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১,৯৩,১৪৪ মেট্রিক টন চাল। আর এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে আমন চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, প্রাণ ম্যাঙ্গো ফেস্ট। আগামীকাল রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে ৩ দিন ব্যাপী এই আম উৎসব। রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। বলেন, তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে এই আয়োজনে। পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের গেমস ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও ওয়ারফেজ সহ জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় থাকবে এই আয়োজন। এ সময় এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড AMCL এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, হেড অব মার্কেটিং মাহমুদুল হাসান জিসা, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার ওমর বিন জুবায়ের এবং প্রাণ বেভারেজের সাব অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজিবুল হক তুষার উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য তেলের বিনিময়ে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে ইরান। দেশটির সম্প্রতি চীনের কাছ থেকে HQ-9 সহ এ ধরনের বেশ কিছু অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনা শুরু করেছে। মূলত রুশ S-300 এর আদলে তৈরি HQ-9 এর পাল্লায় প্রায় 300 কিলোমিটার, 180 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম একটি মিসাইল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে ইরানের। এই সুযোগে নিজেদের আকাশ প্রতিরক্ষার ওপর জোর দিয়েছে তেহরান। তারই অংশ হিসেবে তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। হোয়াইট হাউসও এই ইস্যুতে অবগত রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। গাজায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্রুতধার বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই অনির্ধারিত বৈঠকটি 1 ঘন্টারও বেশি সময় স্থায়ী হয়। বৈঠকের আগে ট্রাম্প চলমান গাজা পরিস্থিতির সমাধানের আশ্বাস দেন। এদিকে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের আগে প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, গাজায় যুদ্ধবিরতির চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সপ্তাহের শেষে তা চূড়ান্ত রূপ পাবে। অপরদিকে এসব আলোচনার মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরো অন্তত 95 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার খেলার খবর। ব্রাজিলের দল ফ্লুমিনেন্সের জয়যাত্রা থামিয়ে দিল চেলসি। ঘরের শত্রু বিভীষণ ব্রাজিলিয়ান খেলোয়াড় জোয়াও পেদ্রোর জোড়া গোল দিয়ে নিজ দেশের দল ফ্লুমিনেন্সকে বিদায় করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংলিশ জায়ান্টরা। এদিকে অন্য সেমিতে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও PSG। হাই ভোল্টেজের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পরাগারমানের রিপোর্ট। যে ক্লাবের আলো বাতাসে বেড়ে ওঠা, পেদ্রো হয়ে ওঠা,
সেই ক্লাবের বিপক্ষে গোল করলে কি বিষণ্ণতে এসে ভর করে? চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর চেয়ে ভালো করে এই অনুভূতির ব্যাখ্যা কেউ দিতে পারবে না। তার জোড়া গোলেই সাবেক ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি। 2011 সালে প্রভিনেন্সের যুব দলে ক্যারিয়ার শুরু করেছিলেন জোয়াও পেদ্রো। টানা 8 বছর 2019 সাল পর্যন্ত ছিলেন এই ক্লাবে। পেশাদারিত্বের বাজারে কদর বাড়ায় বিভিন্ন দল হয়ে এবারই প্রথম যোগ দিলেন পেদ্রো চেলসিতে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 18 মিনিটে চেলসিকে এগিয়ে দিয়ে অভিষেকটা রঙিন করে তোলেন পেদ্রো। বিরতির পরও ফোকাসটা নিজের দিকেই টেনে নেন। খেলার 56 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। আর এই জয়ে চেলসি নিশ্চিত করল ক্লাব বিশ্বকাপের অল ইউরোপিয়ান ফাইনাল। এদিকে অন্য সেমিফাইনালে রাত 1টায় উয়েফা চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে চ্যালেঞ্জ জানাবে রিয়াল মাদ্রিদ। জয়ী দল আগামী 14 জুলাই শিরোপা জয়ে অল ইউরোপিয়ান ফাইনাল লড়বে, যেখানে তাদের অপেক্ষায় আছে পেপ গার্দিওলার দল চেলসি। পরাগ রহমান, এটিএন বাংলা। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিলে তারাও বাংলাদেশ দলকে সাফল্য এনে দিতে পারবে বলে জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা বিপক্ষে তৃতীয় ওয়ানডে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তিনি। এ সময় টাইগার অলরাউন্ডার বলেন, জুটি করতে পারেনি বলেই তারা শেষ ম্যাচ হেরেছে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ঘুরে ফিরে সে ব্যর্থতার বৃত্তি আটকে গেলেন বাংলাদেশের ব্যাটাররা। 3 ম্যাচেই একই অবস্থা, প্রতিবারই বাংলাদেশ হারিয়েছে 10 উইকেট, দুবার অল আউট হয়েছে 200-র নিচে। মেহেদী হাসান মিরাজ মনে করেন তার সতীর্থদের বড় একটা অংশ এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ, সময় দিলে তারাও ভালো করবেন। সো মিডল ওভারের এবং পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা লাস্ট বিগত 3টা ম্যাচে যেটা করতে পারিনি। হয়তো করেছি আমরা 30-40 রানের পার্টনারশিপ করেছি। সো ওয়ানডে ক্রিকেট আপনি জিততে গেলে 30-40 রান পার্টনারশিপ করে মিডল ওভারে জেতাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এ সিরিজেই আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব নেওয়া মিরাজ স্বীকার করে নেন 50 ওভার খেলতে না পারাটা তাদের জন্য দুশ্চিন্তার কারণ। 50 ওভার খেলতে পারিনি, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন, এবং আমি মনে করি যে আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা নিয়ে আমরা কথা বলেছি। যেহেতু আমাদের মিডল যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি, তারা এই জিনিসগুলো খেলতে পারেনি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি, তাহলে আরও জিনিসটা বেটার হতো। তবে এখনই হতাশ হতে চান না তিনি। কোচিং স্টাফদের সাথে বসে নিজেদের ব্যর্থতার পোস্টমর্টেম করে সামনের সিরিজগুলোতে ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশ দলের অধিনায়কের। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রবল বর্ষণে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি, অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ফেনীতে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসলি জমি, বৃষ্টিতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। দেশকে গণতন্ত্রে ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলবে, জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাই দায়ী। 54 বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, মন্তব্য নাহিদ ইসলামের। 72-এর সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংসের অভিযোগ। পদযাত্রা এখন চুয়াডাঙ্গায়, বিকেলে ঝিনাইদহে। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনে মার্কিন প্রতিবেদনের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক আজ। পুনর্মূল্যায়নের আহ্বান জানাবে বাংলাদেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।